সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা মাতৃভাষা বইটির 436 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 436 নম্বর পৃষ্ঠায় আমরা বাংলা উপসর্গ নিয়ে আলোচনা করেছি। বাংলা উপসর্গ মোট 21টি। এই 21টি উপসর্গ আমরা মুখস্থ করতে চাই না, আমরা চমৎকার একটা কৌশলের মাধ্যমে শিখতে চাই। চমৎকার কৌশলটি কি? এই চমৎকার কৌশলটি হচ্ছে ছবি এবং ছন্দের মাধ্যমে, অর্থাৎ ছবি এবং ছন্দের মাধ্যমে আমরা বাংলা উপসর্গ 21টি মনে রাখব। তাহলে আসুন আমরা ছবি ছন্দের মাধ্যমে 21টি উপসর্গ মনে রাখি। অজপাড়ার কুচরিত্রের আনমনা সুজন ছেলেটি অ-আ পড়তে পারে না। তাহলে চমৎকার একটা কৌশল যে সুজন নামের একটা ছেলে, সে কেমন? সে হচ্ছে কুচরিত্র এবং আনমনা। তার বাসা কোথায়? সে হচ্ছে অজপাড়ার ছেলে। তাহলে সুজন কুচরিত্র এবং আনমনা, সে অজপাড়ার ছেলে, এই কারণে সে অ-আ পড়তে পারে না। অর্থাৎ অ-আ মানে হচ্ছে প্রাথমিক জ্ঞানও তার নেই। কিন্তু অঘারামের অনাদর মেয়ে ইতির সাথে সম্পর্ক করে কদমতলায় বিয়ে করলো। তাহলে এই সিনেমার নায়ক হচ্ছে সুজন আর নায়িকার নাম কি? ইতি। ইতির বাবার নাম কি? অঘারাম। অঘারামের কেমন মেয়ে? অনাদর মেয়ে। তাহলে অঘারামের অনাদর মেয়ে ইতির সাথে সম্পর্ক করে কদমতলায় বিয়ে করলো। তাহলে সিনেমার নায়ক পেলাম সুজন আর নায়িকা পেলাম ইতি। নায়ক নায়িকার আমরা সম্পর্ক দেখলাম এবং সম্পর্কের পর তাদের কি বিয়ে দেখলাম। তারপর আমরা জানি সিনেমায় ট্র্যাজেডি লাগে, এই জন্য ওদের বাড়ি থেকে বের করে দিল। তারপরে তারা অন্য জায়গায় বসবাস শুরু করলো। তারপরে হঠাৎ একদিন 49 দিন পর ছেলেটির বাবা আবডাল ভেঙে ভর দুপুরে পাতিলেবু নিয়ে হাজির হলে মেয়েটির দিকে আর চোখে তাকায়নি। তাহলে এই যে চমৎকার একটা গল্প, এই চমৎকার গল্পটির মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে 21টি খাঁটি বাংলা উপসর্গ শিখে ফেললাম। তাহলে আবার বলি, নায়কের নাম কি? নায়কের নাম হচ্ছে সুজন। সুজন কেমন ছেলে? কুচরিত্র এবং আনমনা। এর বাসা কোথায়? এ হচ্ছে অজপাড়ার ছেলে, এই জন্য সে অ-আ পড়তে পারে না। এবার নায়িকার নাম কি? নায়িকার নাম ইতি। ইতির বাবার নাম কি? অঘারাম। অঘারামের কেমন মেয়ে? অনাদর মেয়ে। এই ইতির সাথে সম্পর্ক করে সে কোথায় বিয়ে করলো? এই যে কদমতলায় বিয়ে করে ফেললো। এরপর ছেলেটির বাবা 49 দিন পর আবডাল ভেঙে ভর দুপুরবেলা পাতিলেবু নিয়ে হাজির হলে মেয়েটির দিকে আর চোখে তাকায়নি। তাহলে আমাদের কিন্তু 21টি উপসর্গ বের হয়ে গেছে। যে অজপাড়া, অজ মানে একটা উপসর্গ, আনমনা আন একটা উপসর্গ, কু একটা উপসর্গ, সুজনের সু একটা উপসর্গ, অ-আ পড়তে পারতো না মানে অ এবং আ উপসর্গ। তারপর অঘারামের অ, ঘা এবং রাম দুইটি উপসর্গ আমরা পেয়ে গেলাম। অনাদর অনা, ইতি স, কদ বি। তাহলে অঘারামের অনাদর মেয়ে ইতির সাথে সম্পর্ক করে কদমতলায় বিয়ে করলো। 49 একটা উপসর্গ। 49 দিন পর ছেলেটির বাবা আবডাল ভেঙে, আপ একটা উপসর্গ, আবডাল ভেঙে ভর দুপুর বেলা পাতি লেবু নিয়ে হাজির হলে বৌমার দিকে আর চোখে তাকায়নি। তাহলে চমৎকারভাবে আমরা 2-4 বার রিডিং পড়লে আমরা খুব সহজে এই 21টি উপসর্গ মনে রাখতে পাবো। তাহলে সুজন কেমন ছেলে? কুচরিত্র এবং আনমনা। তার বাসা কোথায়? অজপাড়ার ছেলে, এই কারণে সে অ-আ পড়তে পারে না। তার মানে অজপাড়ার আনমনা কুচরিত্র সুজন ছেলেটি অ-আ পড়তে পারে না। এ কী করলো? অঘারামের অনাদর মেয়ে ইতির সাথে সম্পর্ক করে কোথায় বিয়ে করলো? কদমতলায় বিয়ে করলো। এরপর 49 দিন পর ছেলেটির বাবা আবডাল ভেঙে ভর দুপুরে পাতিলেবু নিয়ে হাজির হলে মেয়েটির দিকে আর চোখে তাকায়নি। তাহলে এই যে চমৎকার একটা গল্পের মাধ্যমে আমরা খুব সহজে 21টি উপসর্গ শিখে ফেললাম। আর এইভাবে আমরা আমাদের মাতৃভাষা বইটি সাজিয়েছি। দেখুন, আমরা কিন্তু আমাদের মাতৃভাষা বইটি নিয়েই আলোচনা করলাম। তাহলে এই বইটির কত নম্বর পৃষ্ঠা? আমাদের 436 নম্বর পৃষ্ঠায় এই কৌশলটি দেওয়া রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটি নিয়ে আলোচনা করব। এই মাতৃভাষা এই বাংলা ব্যাকরণ বইটি কিভাবে পড়লে আপনি খুব সহজে বাংলা ব্যাকরণ মনে রাখতে পারবেন। আমাদের এই বইটি কিভাবে সাজানো হয়েছে? মনে রাখার সহজ উপায়ে রচিত, অর্থাৎ যে বিষয়গুলো মুখস্থ করে পড়া হয় সেই বিষয়গুলো আমরা মনে রাখার সহজ উপায়ে সাজিয়েছি। আর এই 4টা পদ্ধতি রয়েছে আমাদের এই মনে রাখার সহজ পদ্ধতি। সেই 4টা পদ্ধতির প্রথম পদ্ধতি হচ্ছে কোড পদ্ধতি, কৌশল পদ্ধতি, ছবি এবং ছন্দ। এই 4টা পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজে বাংলা ব্যাকরণ মুখস্থ না করে খুব সহজে মনে রাখতে পারি। এই হচ্ছে আমাদের মাতৃভাষা বইটি। দেখুন বইটি কিভাবে সাজানো হয়েছে। কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে মাতৃভাষা বাংলা ব্যাকরণ বই। এবার আমরা কথা বলবো এই মাতৃভাষা বইটি কিভাবে পড়লে আপনি পড়া বেশি মনে রাখতে পারবেন। এই যে আমরা পদ্ধতিগুলো যে ব্যবহার করেছি সেগুলো আমরা এখন দেখিয়ে দিব। তাহলে আমরা প্রথমে সূচিপত্রের দিকে লক্ষ্য করি। মাতৃভাষা বই, এই মাতৃভাষা বইয়ের আমাদের সূচিপত্র। পড়া কত সহজ, নিচের অংশের দেওয়া পৃষ্ঠাগুলো পড়ুন, আপনি নিজেই অভিভূত হবেন। অর্থাৎ কত সহজে পড়া মনে রাখতে পারি এবং কত সহজে পড়া
এই বিষয়টা আমরা এখন দেখাবো যে প্রত্যেকটা টপিক আমরা কিভাবে সাজিয়েছি। যেমন আমরা বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়, এই টপিকটি আমরা সাজিয়েছি একটি বাক্যের সাহায্যে, অর্থাৎ একটা বাক্য থেকে আমরা খুব সহজে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো মনে রাখতে পারবো। তারপর 2 নম্বর টপিক হচ্ছে আমাদের ধ্বনি ও বর্ণ প্রকরণ। ধ্বনি ও বর্ণ প্রকরণ আমরা সাজিয়েছি কোড, কৌশল, ছবি ও ছন্দ দিয়ে। এভাবে আমরা প্রত্যেকটা টপিক সাজানোর চেষ্টা করেছি, অর্থাৎ মুখস্থ করে নয়, কোড, কৌশল, ছবি এবং ছন্দের সাহায্যে। যেমন আমরা নত্যবিধান ছবি ও ছন্দ দিয়ে সাজিয়েছি, সত্যবিধান ছবি ও ছন্দ দিয়ে সাজিয়েছি। তারপরে যে সমাস আমরা কীভাবে সাজিয়েছি, ছবি, ছন্দ ও গল্প দিয়ে। বিভক্তি ও কারক আমরা ইট ও সিমেন্ট ছবি এবং ছন্দ দিয়ে সাজিয়েছি। শুদ্ধিকরণ ছবি এবং ছন্দ দিয়ে সাজিয়েছি। এইভাবে আমরা প্রত্যেকটা টপিক, আমরা এখানে 1 থেকে 21টা টপিক দিয়েছি, প্রত্যেকটাই আমরা মুখস্থ করে নয়, কোড, কৌশল, ছবি এবং ছন্দ দিয়ে সাজিয়েছি। তারপরের পৃষ্ঠায় যাই আমরা, পরের পৃষ্ঠায় আমরা 22 থেকে 41টা টপিক দিয়েছি। তাহলে এই যে 22 থেকে 41টা যে টপিক রয়েছে, প্রত্যেকটা টপিক আমরা মুখস্থ করে নয়, কোড, কৌশল, ছবি এবং ছন্দ দিয়ে সাজিয়েছি। এবং বাংলা ব্যাকরণের যে মুখস্থ বিষয়গুলো রয়েছে, বাগধারা, বাক্য সংক্ষেপণ, সমার্থক শব্দ, এই যে প্রত্যেকটা যে মুখস্থ বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা চেষ্টা করেছি চমৎকারভাবে সাজানোর, যেভাবে পড়লে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। এবার আমরা দেখাবো যে প্রত্যেকটা টপিক কিভাবে সাজানো হয়েছে। যেমন আমরা প্রথমে একটা টপিক দেখাই, ধ্বনি ও বর্ণ প্রকরণ। এটা আমাদের 8 পৃষ্ঠায় রয়েছে। আমরা 8 পৃষ্ঠার দিকে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে দেখুন, ধ্বনি ও বর্ণ প্রকরণ। প্রত্যেকটা টপিক শুরু করার আগে আমরা কিভাবে সাজিয়েছি আমরা প্রথমেই দিয়েছি। তাহলে ধ্বনি ও বর্ণ প্রকরণ এই অধ্যায়টি যেভাবে সাজানো হয়েছে, বাংলা ব্যাকরণ মুখস্থ করে নয়, ছবি, ছন্দ, কোড ও কৌশলের সাহায্যে মনে রাখা যায়। তারপর আমরা কি করেছি, 2 নম্বরে এই টপিকে আমরা বিশেষ সহ সকল চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে 91টি। তার মানে বিশেষ সহ যে যতগুলো চাকরি পরীক্ষা রয়েছে এই অধ্যায় থেকে আমরা প্রশ্ন দিয়েছি 91টি। 3 নম্বর আমরা কি করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান দিয়েছি 111টি, অর্থাৎ এই অধ্যায়ে 111টি আমরা বিশ্ববিদ্যালয় প্রশ্নের সমাধান দিয়েছি। তারপর 4 নম্বর, চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে উভয় পরীক্ষায় এসেছে এমন প্রশ্নের সমাধান দিয়েছি আমরা 24টি, অর্থাৎ এই 24টি প্রশ্ন চাকরি পরীক্ষাও আসছে এবং অ্যাডমিশন টেস্ট পরীক্ষাও আসছে। তাহলে আমরা অসাধারণভাবে আমরা সাজিয়েছি। অর্থাৎ আমরা কৌশলগুলো শুধু ব্যবহার করিনি, সাথে আমরা এমসিকিউ দিয়েছি হিউজ পরিমাণ, যেন আপনি সুন্দর করে প্র্যাকটিস করতে পারেন। এবার আমরা যাই 9 নম্বর পৃষ্ঠা। এই দেখুন, ছবির মাধ্যমে আমরা ধ্বনি এবং বর্ণের যে পার্থক্য রয়েছে পার্থক্যটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। এভাবে আমরা প্রত্যেকটা পৃষ্ঠা আমরা চেষ্টা করেছি যে অসাধারণভাবে সৃষ্টি করার। দেখুন, প্রত্যেকটা পৃষ্ঠা আমরা সাজিয়েছি কৌশল দিয়ে, ছবি দিয়ে, ছন্দ দিয়ে, প্রত্যেকটাই আমরা চেষ্টা করছি যে অসাধারণভাবে সাজানোর। আমরা একটু 29 নম্বর পৃষ্ঠা নিয়ে কথা বলি। দেখুন, ছবির মাধ্যমে কিভাবে আপনি বাংলা ব্যাকরণ শিখবেন। এই যে মিশেল ওবামা, তার সুন্দর ঠোঁট দেখে বারাক ওবামা হেসে ফেলছেন। তাহলে মিশেল ওবামা যখন ঠোঁট দেখে বারাক ওবামা সাহেব যখন হেসে ফেলছেন, তখন তার কী দেখা গেছে, তার 2 সারি দাঁত দেখা গেছে। এই ঘটনাটি এই পিচ্চিটা দেখে হা মুখে তাকাইছে, তার মানে তার জিহ্বা দেখা গেছে। তাহলে চমৎকারভাবে আমরা এই ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আছে, তাহলে এদের যে উচ্চারণভেদের নামকরণগুলো আমরা এই ছবি দেখে দেখে মনে রাখতে পারি। তাহলে এই যে মিশেল ওবামার ঠোঁটের পরে বারাক ওবামার 2 সারি দাঁত, তারপর এই পিচ্চিটা হা মুখে থাকার কারণে তার জিহ্বা দেখা গেছে। তাহলে এইগুলো আমরা যদি এখানে লিখে দিই, তাহলে কিন্তু এই ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো নামকরণ হয়ে যায়। তাহলে প্রথমে ঠোঁট খুললে বেরিয়ে আসে 2 সারি দাঁত, উপরের সারি দাঁতকে বলি দন্ত, নিচের সারি দাঁতকে বলি মূর্ধন্য। তাহলে ঠোঁটের পর 2 সারি দাঁত, দাঁতের পর অবস্থান কি, জিহ্বা মানে তালব্য, আর জিহ্বাটা কথায় সংযুক্ত হচ্ছে কণ্ঠের সাথে। তাহলে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো কিন্তু তাদের মুখস্থ করতে হচ্ছে না। তাহলে আমরা জানি শুরুতে ঠোঁট, তার মানে প ফ ব ভ ম উষ্ঠ, ঠোঁট খুললে বেরিয়ে আসে 2 সারি দাঁত, ত থ দ ধ দন্ত, আর ট ঠ ড ঢ মূর্ধন্য। তাহলে ঠোঁট খুলে 2 সারি দাঁত, উপরের সারি দন্ত, নিচের সারি মূর্ধন্য। চ ছ জ ঝ ই এগুলো হচ্ছে তালব্য বর্ণ, অর্থাৎ ঠোঁটের পর 2 সারি দাঁত, দাঁতের পর কি, জিহ্বার আরেক নাম হচ্ছে তালব্য, আর জিহ্বাটা কথায় সংযুক্ত হচ্ছে কণ্ঠের সাথে, মানে ক খ গ ঘ উম এগুলো হচ্ছে কণ্ঠবর্ণ। তাহলে এই যে চমৎকার ছবির সাহায্যে আমরা শিখে ফেললাম। এবার কোডের ব্যবহার করছি। তাহলে আমরা জাস্ট প্রত্যেকটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করলে তখন অনেক সময় লাগবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা চেষ্টা করতেছি যে কীভাবে আমাদের সাজানো হয়েছে এই বিষয়গুলো দেখানোর। আর
আমরা একটা তথ্য দিয়ে দিই, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে তাপস একাডেমি রয়েছে, এখানে কিন্তু আমরা অসংখ্য ক্লাস দিয়েছি এই বইটার উপর। অর্থাৎ এই বইটা কীভাবে সাজানো সেই বিষয়ের উপর ভিত্তি করে আমরা অনেকগুলো ক্লাস দিয়েছি। আমরা দিয়েছি যেমন 29 নম্বর পৃষ্ঠা, আপনি দেখবেন যে 29 নম্বর পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করছি। অবশ্যই আপনি ফেসবুক পেজ তাপস একাডেমিতে গিয়ে আপনি ক্লাসগুলো করুন, তাহলে বুঝতে পারবেন যে কত সহজ করে বাংলা ব্যাকরণ মনে রাখা যায়। এভাবে আমরা প্রত্যেকটা পৃষ্ঠা দেখাতে পারি। এবং সাথে এমসিকিউ দেখান, এমসিকিউর বিষয়গুলো বলি। যেমন 29 নম্বর পৃষ্ঠায় আমরা ক থেকে ম পর্যন্ত আলোচনা করলাম, ঘোষ অঘোষ আলোচনা করলাম। ঠিক তেমনইভাবে আমরা কি করছি, আমরা এমসিকিউ দিয়েছি। এই যে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে স্পর্শ বর্ণ বলা হয়। এই স্পর্শ বর্ণ থেকে আমরা প্রথমে 112 থেকে 118টি প্রশ্ন সাজিয়েছি। তারপরে কণ্ঠবর্ণ, কণ্ঠবর্ণগুলো একসাথেই দিয়েছি। তাহলে কণ্ঠবর্ণগুলো আপনি পাইলেন। কণ্ঠবর্ণগুলো পড়ার পরে তালব্যবর্ণগুলো থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দিয়েছি। তারপর মূর্ধন্য বর্ণ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দিয়েছি। তারপর দন্তবর্ণ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দিয়েছি। মানে অসাধারণভাবে এই বইটি সাজানো হয়েছে, যেন পড়তে আপনার সহজ হয়ে যায়, যেন মুখস্থ করতে না হয়, চমৎকার পদ্ধতিতে আপনি বাংলা ব্যাকরণ যেন মনে রাখতে পারেন। এখন দেখাবো আমাদের এই বইটি কত পৃষ্ঠার বই। এই বইটি আমরা শুরু করছি। দেখুন, আমরা সামনে অনেকগুলো পৃষ্ঠা রয়েছে, এগুলো বাদ দিয়ে আমরা 1 পৃষ্ঠা থেকে শুরু করছি। তাহলে এই যে 1 নম্বর পৃষ্ঠা থেকে আমাদের শুরু, আর এভাবে আমরা শুরু করব। এই যে দেখুন কতগুলো পৃষ্ঠা, আমরা শুরু করি। কতগুলো পৃষ্ঠা দেওয়ার চেষ্টা করেছি দেখুন। আমরা সর্বশেষ পৃষ্ঠাটা দেখি, 836 পৃষ্ঠার বই। অর্থাৎ প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে আমাদের কত পৃষ্ঠা, 836 পৃষ্ঠা। এবং এর সাথে সামনে কিছু পৃষ্ঠা রয়েছে, প্রায় 850 পৃষ্ঠার এই বই। যে বইটি আপনার পড়লে কখনোই মুখস্থ করতে হবে না, আপনি ছবি, ছন্দ, কোড ও কৌশলের মাধ্যমে মনে রাখতে পারবেন। দেখুন এই যে আপনার ছবির মাধ্যমে একটি বাক্য তৈরি করা হয়েছে, এই বাক্য থেকে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো তৈরি করা হয়েছে। আপনাকে যদি প্রত্যেকটা টপিক দেখানো হয় তাহলে অবাক হয়ে যাবেন, যে মুখস্থ না করে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। এই যে আমাদের বইটির সংস্করণ দেখেন, প্রথম প্রকাশ হয়েছে 2010 সালে। তারপরে আমরা অনেকগুলো সংস্করণ দিয়েছি, আর পঞ্চবিংশ সংস্করণ হচ্ছে সেপ্টেম্বর 2024। আর বইটির প্রাইস 750 টাকা। কিন্তু আমরা ফ্রি সেমিনার উপলক্ষে এই বইটির মূল্য 500 টাকা রেখেছি। অর্থাৎ 1 মাস ব্যাপী আমাদের ফ্রি ক্লাস চলতেছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে যদি আপনি বইটি সংগ্রহ করে নেন, তাহলে আপনি 500 টাকায় বইটি ক্রয় করতে পারবেন। তাহলে অসাধারণ এই বইটি আমরা চেষ্টা করে দেখাই যে কীভাবে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। দেখুন প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন, আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস নিয়ে আমরা ফেসবুক পেজে আলোচনা করছি। আপনি এখানে দেখবেন যে যেভাবে আমি পড়িয়েছি বইটা কিন্তু সেভাবেই সাজানো। যেমন 197 পেজ ঘটক সাহেব। ঘটক সাহেব হচ্ছে আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারয় সমাস হচ্ছে কি, আমাদের বিয়ের ঘটক। বিয়ের ঘটক কী করে, পাত্রপাত্রীকে খুঁজে বের করে। ঠিক তেমনই মধ্যপদলোপী কর্মধারয় সমাস হচ্ছে কি, মধ্যপদটাকে খুঁজে বের করতে হবে। অসাধারণভাবে আলোচনা করছে। আপনি ফেসবুকে গিয়ে ক্লাসটি করুন, তাহলে এই পৃষ্ঠাটি সম্পর্কে বুঝতে পারবেন। তারপরে আমরা দেখাই, প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে যদি দেখানো হয়, দেখুন এই যে আমরা যদি উপমান কর্মধারয় সমাস মনে রাখতে চাই, আমরা মুখস্থ না করে আমরা কৌশলের মাধ্যমে মনে রাখতে পারি। যেমন উপমান, উপমান মানে কি, শেষে মান আছে। আর বলুন তো, মান যার থাকে, মান সমান যার থাকে, সত্যবাদী না? তাহলে অবশ্যই যার মান সমান থাকে তিনি অবশ্যই সত্যবাদী। তার মানে সত্যবাদীর লোক কি, কথা এবং কাজের মিল থাকে। তাহলে উপমান, উপমানের শেষে মান আছে, আর মান সমান যে থাকে তিনি হচ্ছেন সত্যবাদী লোক। তাহলে এই যে সত্যবাদী সমান সমান উপমান কর্মধারয় সমাস, সত্যবাদী সমান সমান উপমান কর্মধারয় সমাস। সত্যবাদীরই কথা এবং কাজের মিল থাকে। ঠিক তেমনি উপমান কর্মধারয় সমাসের পূর্বপদ এবং পরপদের অর্থের মিল থাকে। চমৎকার কথা যে তুষার শুভ্র, তুষার দেখতে কেমন সাদা, তার মানে কি কথা এবং কাজের মিল রয়েছে, পূর্বপদ এবং পরপদের মিল রয়েছে। তুষার মানে বরফ, বরফ দেখতে সাদা, আর শুভ্র মানে তো সাদা। শঙ্খ ধবল, শঙ্খ মানে কি, আমরা হিন্দু ধর্মে যারা শঙ্খ ব্যবহার করে দেখবেন যে বস্তুটা কি দেখতে সাদা, আর ধবল মানুষ সাদা। তারপরে ভ্রমর কৃষ্ণ, ভ্রমর একটা কীট বা পতঙ্গ, দেখতে কেমন কালো, তাহলে ভ্রমর কেমন দেখতে, কালো। যে চমৎকারভাবে আমরা এভাবে আমরা মনে রাখতে পারি যে দুইটা পদেরই অর্থ যদি ঠিক থাকে তার মানে সত্যবাদী সমাস। অর্থাৎ সত্যবাদী লোকের যেমন কথা এবং কাজে মিল থাকে, উপমানের পূর্বপদ এবং পরপদের মিল থাকবে। যে চমৎকারভাবে আমরা এই কৌশলের মাধ্যমে সাজিয়েছি। তারপরে আমরা এমসিকিউ দিয়েছি যে উপমান থেকে কতগুলো প্রশ্ন আপনি প্র্যাকটিস করবেন। এই 165 থেকে শুরু করে এগুলো সমস্ত প্রশ্ন হচ্ছে উপমান কর্মধারয় সমাস। দেখুন 173,
তারপরে দেখুন 174 থেকে শুরু করে যে সমস্ত প্রশ্নগুলো হচ্ছে কি, সমস্ত প্রশ্নগুলো হচ্ছে আমাদের 175 পর্যন্ত সমস্ত হচ্ছে উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ আপনি খুব সহজ করে প্রথমে টপিকটি চমৎকার কৌশলের মাধ্যমে শিখতে পারবেন, তারপরে আপনি এমসিকিউগুলো পারবেন। প্রত্যেকটা টপিক এভাবে সাজানো হয়েছে। আমি দেখাই, অনেকগুলো পৃষ্ঠা আমি দেখাতে পারি। এই যে দেখুন, এই যে 72 নম্বর পৃষ্ঠাটা ছবির মাধ্যমে নায়ক নায়িকা এবং গুন্ডা এই তিনটার পদ্ধতির মাধ্যমে আপনি নথ্যবিধান সত্যবিধান খুব সহজে মনে রাখতে পারবেন। নায়ক সালমান শাহ আমরা ব্যবহার করছি, নায়িকা শাবনুরের ছবি ব্যবহার করছি, গুন্ডার ছবি ব্যবহার করছি। এই কৌশলগুলো নিয়ে আমরা কিন্তু ফেসবুক পেজে ক্লাস দিয়েছি। আশা করি ক্লাসগুলো দেখুন, তাহলে খুব সহজে আপনি এই বইটির এই পৃষ্ঠাটি বুঝে ফেলবেন। তার মানে আপনি প্রত্যেকটা পৃষ্ঠা আমরা আলোচনা করেছি ফেসবুক পেজে, সেখানে আপনি যদি ক্লাসগুলো দেখে নেন তাহলে আপনি খুব সহজে এই বইটি পড়তে আপনার জন্য সহজ হয়ে যাবে। যারা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন তারা এই ক্লাসগুলো কিন্তু করেছেন। দেখেন, আমি কিন্তু বলেছি যে আমি যেভাবে পড়াই সেভাবেই কিন্তু আমাদের বইটি সাজানো। তারপর এখান থেকে আমরা তারপর নথ্যবিধান সত্যবিধানের এই টপিকটার থেকে যে আলোচনা, সেখান থেকে আমরা এমসিকিউগুলো দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এই অসাধারণ একটা মাতৃভাষা বই, আমরা চেষ্টা করব এভাবে প্রত্যেকটা পৃষ্ঠা দেখানোর। তাহলে একবারে দেখালে তো ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তাহলে মনে রাখার সহজ উপায় রচিত কোড, কৌশল, ছবি এবং ছন্দের সাহায্যে আমি চেষ্টা করলাম, যতটুকু পারলাম আমি দেখাইলাম যে মুখস্থ করে নয়, এই মাতৃভাষা বইটি কোড, কৌশল, ছবি এবং ছন্দের সাহায্যে সাজানো হয়েছে। একটি অসাধারণ বই। এই বইটি জাতির জন্য, এই বইটি হচ্ছে বিশেষ পরীক্ষার্থীর জন্য, স্কুল এবং কলেজ নিবন্ধন, প্রাইমারি এবং ব্যাংক এবং অ্যাডমিশন টেস্টের জন্য, যারা এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন, নার্সিং ভর্তি দেবেন, 7 কলেজ ভর্তি দেবেন, ক্যাডেট কলেজ, অর্থাৎ যত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্য এই বইটি পড়লে আশা করি সমস্ত প্রশ্নের কমন পাওয়া যাবে, কারণ অসাধারণভাবে সাজানো হয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বিষয়গুলো মুখস্থ করে পড়া হয় পরে আমরা মনে থাকে না, সেই বিষয়গুলো আপনি 4টা পদ্ধতির মাধ্যমে শিখতে পারতেছেন। একটা কোড পদ্ধতি, কৌশল পদ্ধতি, ছবি এবং ছন্দের মাধ্যমে। আর অবশ্যই ফেসবুক পেজে যে ক্লাসগুলো আমাদের আছে এই ক্লাসগুলো দেখুন, তাহলে এই পৃষ্ঠাগুলো আপনার বুঝতে অনেক সহজ হয়ে যাবে। আমরা অসাধারণভাবে এই বইটি সৃষ্টি করেছি। তাহলে আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।